করছে। তোমার সব চাওয়া হয়তো পূর্ণ হবে না রেডি। তোমার ধারণা মিথ্যা। ও বাঁশ এত হয়তো ভাঙবে না, গিলবে বলে মনে হয় না। অল্প বয়সে মৃত্যুর হাতছানি, পেটটা করে হয়তো ধর্মের ঘর চালিয়ে যাবে। ধর্মের ঘটকে ভক্তে অধর্মের আশ্রয় নয়। ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। বোন? বোনের বয়স কত? বয়স 19-20, আর দেখতে হার মানায়। আর যৌবন? আর যৌবন আষাঢ়ে নদীর দুকুল জাপানো ব্রাহ্মণ। জিভে জল আসছে নাকি? কাউকে দিয়ে ওটা উঠিয়ে নিয়ে এসো। তারপর তারপর কি বলে দিতে হবে? আমি ওই টুকরা দিয়ে বর্ষিতে গেঁথে তুলবো। যদি আনন্দ করে জানতে পারে এতদিন যখন জানতে পারিনি, আজ জানবে কেমন করে? এর আগে কি তুমি আর কচি মুরগির মাংস খাওনি? ঝাল লাগবে বস। ওখানে আমি বাড়ি আসতে নিষেধ করেছি। জানি বস, তাই তো আপনার অফিসে গিয়েছিলাম, কিন্তু এখন আপনারা না পেলে আমি বাড়িতে আসতে বাধ্য হয়েছি। কারণ চন্দ্রপুর থানায় নতুন অফিসার এসেছে, যার নাকি পেছনেও দুটো চোখ আছে। সালেশ্বরের বাচ্চাসকে আমাকে না জানিয়ে নতুন ওসি পাঠায় কোন সাহসে? ওটা পরে চিন্তা করা যাবে যদি। এখন ওই ধারা অফিসারকে নাম করে আমি ভ্যান নিয়ে গিয়েছিলাম, একটু নিলয় না, তারা অপমান করে আমাকে তাড়িয়ে দিল। এত সাহস আমার লোককে? আরো বলেছে আজ প্রথম দিন, তাই শুধু তাড়িয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনে এই প্রস্তাব নিয়ে এলে 6 মাস লোকাবাস করতে হবে। সালেশ্বরের বাচ্চার নামটা কি? স্বাধীন দত্ত। স্বাধীন দত্ত? আচ্ছা, কে কে ওই স্বাধীন দত্ত? শুনেছি ওটাকে কোন রিস্কা বলে ছেলে। ওর হাতে আমি সারিক সবাই দাঁড়া ধরে দেবো। সালেশ্বরের বাচ্চা ধরে না, কলিকা আয়ো জানে না যে সারা কোন কালকে ওর মাথায় ওপর রেখেছে। তাহলে তো সমীনেটার ব্যাপারটা কোনদিন পিছিয়ে দেবো না। চ্যালেঞ্জের জবাব দিতে হয় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে, ঘরে বসে ঘুমটা টেনে নয়। ওকে রেডি। মনে রেখো, তোমার মাথার উপর এখনো রুদ্রবদ্র ছাপানো আছে। ওকে রেডি। তোমার আশ্বাস পেলে আমি দুর্গমকে লঙ্ঘন করতে পারি, আর ওই পোষণ এক সামান্য পুলিশ অফিসার। প্রয়োজন হলে গোলা কাটা করে আমি ওই বিস্তারটাকে উপরে নেব। আমি তাহলে তোকে আমি বাড়ি আসতে নিষেধ করেছি। আমার সমস্ত কথা হবে অফিসে, কারণ আমি চাই আমার এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাক। কিন্তু বস, এই মন্দিরটা পবিত্র নরক হয়ে আছে। তোমার এই বাড়ি থেকে পবিত্র মন্দির রাখা অতটা সহজ নয়। তোমাকে আপনার ব্যাপার আপনি বুঝুন। চলিস
বিষয়টিকে আমি ভুল করে শুনে গেলাম। বাবা বিষয় ওই কচি মুরগির মাংসটা তুই একলা খেয়ে দিস না বাবা, তোর বাবাকে তুই মনে রাখিস। হাই হাই ড্যাডি, তুমি একা একা পাগলের মতো হাসছো কেন ড্যাডি? তাতে কি হয়েছে রে মা? তোমরা ভাই বোনেরা বড় হয়ে গেছো, এবার আমি পাগল করেই কি আর মারানের বাকি। না 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 না, তুমি মরে যাবে কেন ড্যাডি? কি এমন বয়স হয়েছে তোমার বলো? অনেকেই বলেছিল মা, তোমাদের মা মারা যাওয়ার পর আবার তোমার বিয়ে করা উচিত ছিল। অনেকেই তো করেছিল মা, কিন্তু তোমাদের কথা মনে করে আর এই দেশের অজস্র গরিব মানুষের কথা মনে করে সারাটা জীবন তুমি সন্ন্যাসীর মতোই জীবন কাটিয়ে দিলে। সকলের জন্য তোমার কত ত্যাগ, কত ত্রিতিক্ষা। না মা, না, এ আমি আমার কর্তব্য কি বা করতে পেরেছি বল? ড্যাডি দেখি করি কালটা তো বেশ ভালো নয় মা, তাই আমার অনেক কাজ এখন বাকি রয়েছে। ড্যাডি মরণের শেষ দিন পর্যন্ত সেগুলো করতে পারি কিনা। ড্যাডি ড্যাডি ড্যাডি, তোমার এই সন্ন্যাস সন্ন্যাস জীবনটা আমি কিন্তু একদমই চাই না। আমি চাই নিত্য নতুন যুবকদের মনে ভোলাতে, তারপর আমার এই যৌবনের বেড়া চালে তাদের আমি বেঁধে রাখবো, আর তারা যখন আত্মচিৎকার করবে তখন আমি বলবো সারি সারি নাচ গাতা হ্যায় सीने में फिरा लगाता है सारी सारी रात लगाता है सीने में फिरा लगाता है पागल है दिल दीवाना है दिल तो पागल है दीवाना है। ভালো জায়গা দেখে কামড়ে দিবি, তাই তো? বুঝতে পারেন যাই বলুন, এই ঘন ঘন ঘন্টা বাজানোর কারণটা কি? আর তার আগে বলতো তুই এখানে এসেছিস কেন? নাও কথা, আমি হলাম আপনার প্রিয়, হ্যাঁ আর আপনার বাবার হ্যাঁ। কেয়ার টেকার। আমি সব সময় আপনার পিছনে থাকবো না তো থাকবে কে? ওহো, what nonsense! ও আপনি ইংরাজিতে যতই গালাগালি দেন, আমি কিন্তু আপনার পিছনে থাকবই। হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। ওই দেখুন, এই সেটিংয়ের মতো হ্যাঁ। আপনাকে সামনাসামনি ধাক্কা মেরে হ্যাঁ। যদি কেউ কিছু নষ্ট করে দেয়, তখন কি স্যার আমাকে আসতে রাখবে? Don't talk rubbish!
নাই, বুঝেছিস? মানে আমি একটা ছাগল। শোন, তুই তার চেয়েও নিদামি, বুঝেছিস? যাকে কথা মতো কাজ কর, আর তা না হলে আমি রেগে গেলে আমার ভালো জায়গা দেখে কামড়ে দেবে। না 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 না, তা করবো না। আমি তোর ওই ঘাটটা মুটকে দেবো। আপনি বিদেশি মেমসাম হয়ে ওই বাসপল্লের পেছনের কাজটা করবে? হোয়াট হোয়াট এ পেতনি? আমাদের গ্রাম বাংলায় হ্যাঁ। ওই অতীব সুন্দরী মেয়েদের পেতনি বলে ডাকা হয়। এই যদি বলে আজ থেকে আপনাকে আমি পেতনি দিদি বলেই ডাকবো। নো, নেভার। আমি মিস পামেলা। হাজারো পুরুষের মনোরঞ্জন করি আমি। তাই তো হাজার পুরুষের মনোরঞ্জন করি, তাদের ভালোবাসার অভিনয় করে আমি তাদের নদীর জলে ফেলে দেব। আর তারা যখন ছটফট ছটফট করবে, আমি তখন তাদের দেখে বলবো, দিল মেরা हर बार है, दिल मेरा हर बार है, सुनने को बजना है, कहो ना प्यार है, कहो ना प्यार है, दिल मेरा हर बार है, सुनने को बजना है, ना प्यार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। ও বাপরে বাপ, মেয়ে তো নয় যেন। থাক, এই ছোট মুখে আর বড় কথা বলে লাভ নেই। বাপেরও বাপ আছে, আর প্রমাণ সেদিনের সেই প্রতীক মৃত্যু, যার বিবেকের একটা চাবুকের আঘাতে আমার এই অহংকারী মেঘদিদি সব অহংকার একদিন ভেঙে চূর্ণ হয়ে যাবে। ভেঙে গেছে আমার স্বপ্ন, স্বাদ, আশা, ভালোবাসা, সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। প্রতীক, প্রতীক আমাদের অতীতের কথা জানতে পেরে অভ্রান্তের মতো ছুটে চলেছে। কিন্তু কিন্তু কোথায় গেল? এখন তার খোঁজ পেলাম না। কিন্তু কিন্তু আমি কি ওকে সব কথা বলে দিয়ে ভুল করেছি? না না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। আজ তো সে বড় হয়েছে, এবারই তো তাকে নিতে হবে সমস্ত চরম অপমানের প্রতিশোধ। তাকে হতে হবে অন্যায়ের প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আর তাকে হতে হবে পাপাচারের বিরুদ্ধে অধর্মের প্রতীক। আহ আহ, আমার মাথাটা ঘুরছে কেন? আহ, দুশ্চিন্তার পাহাড় জমাট বেঁধে আমার আমার মুখ থেকে যেন কান্না বেরিয়ে আসছে। আমি তোমার স্বামী মাস্টার মশাই, আমার স্ত্রী হয়ে তুমি আমার আত্মপ্রবঞ্চনা করছো কেন? নয় বলতে চাও ছেলেকে রণক্ষেত্রে পাঠিয়ে ঘরে বসে মায়ের হাত আঁকে আত্মপ্রবঞ্চনা ছাড়া কি বলতে চাও? সে প্রশ্নের উত্তর আমি নই, দেবে ভবিষ্যৎ। ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, পাপাচারের বিরুদ্ধে গর্জে উঠবে। সব বাবা মায়ের মতো আমিও তো সেটা চাই, কিন্তু
ছেলেকে রণক্ষেত্র পাঠানোর আগে রণের উপযোগী করে তুলেছ তো। আমি মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো শক্তি জোগাও, মহামায়ার মতো প্রেরণা জোগাও, তবে তো ছেলে যুদ্ধে জয়ী হবে। তাহলে আমি আমি আমার মনকে কি করে সান্ত্বনা দেব? চোখের সামনে ইতিহাসের দৃষ্টান্ত তুলে ধরো। এদেশের ইতিহাস রামায়ণ মহাভারতের মায়েদের মতো তোমাকে হতে হবে রাজপুতনা মা, রামায়ণের মা, মহাভারতের মা। মহাভারতের মা। সত্যের জন্য কৌশল্যা রামকে 14 বছর বনবাসে ছেড়েছিল। জননী গন্ধরী এক এক করে তার শত পুত্রের মৃত্যু দেখেছে। আমি আমি তো আমার সন্তানের মৃত্যু দেখতে পারবো না। আমার প্রতি তোমার প্রতিশোধের আগুনে সে যে বলি হবে না তা কে বলতে পারে? ইতিহাস বলে নদীর একুল গড়ে আর অন্য কুল ভাগে। তাই তোমার মনের বাসনা পূর্ণ করতে ওই প্রতীকেই হবে তোমার হাতের এবং নিয়তির হাতের পুতুল, নিয়তির হাতের পুতুল। আনন্দ, এসো বাবা এসো। তা সব খবর ভালো তো বাবা? কি করে ভালো থাকবো মাসিমা? যে প্রতিজ্ঞা আমি আমার আদর্শ বলে মনে করি, সেই প্রতীক যদি আর কেন, কি করেছে আমার প্রতি? কি হয়েছে আমার প্রতিকে? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, আর সবসময় কি যেন একটা চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলেই তোমার বাবার নাম? প্রখ্যাত ব্যবসায়ী ও সমাজসেবী রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো মাসিমা, আপনি চমকে উঠলেন? না চেনেন নাকি আমার বাবাকে? না না, মানে বিখ্যাত নাম তো তাই। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসেবে আমার বাবার তুলনা নয়। তাই গরিব মানুষের দুঃখের কষ্টে তার প্রাণ সর্বদাই কেন, তাই সবসময় ওটা করে ধান ধান। আনন্দ, তুমি বসো বাবা, তুমি বসো। প্রতীক এক্ষুনি আসবে, আমি তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনে প্রতীকের মতো মাসিমাও যেন তখন হয়ে গেল। সব মিলে একটা রহস্যময় অন্ধকার একটা জমাট বেঁধে আছে। কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্য বের করবি, এত বড় তীরন্দাজ তুই নোট আনন্দ। কিন্তু এটা তো মিথ্যা নয় যে মানুষের অসত্য কিছুই নেই। না, মিথ্যা। এই বিজ্ঞানের যুগেও মানুষের অসাধ্য অনেক কিছুই আছে। আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে কিছু থাকতো না। তুই ঈশ্বর মানিস? নিশ্চয়ই মানি। ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করলে যে নিজেকে অস্বীকার করা হয়। যাক, আর তুই আমাকে একটা সত্যি কথার জবাব দিবি। আমাকে কোনো মিথ্যে বলতে শুনেছিস যে আজ প্রশ্ন করছিস? তাহলে বল, তুই আমাকে এভাবে এড়িয়ে চলছিস কেন? কি এমন আমি অপরাধ করেছি আমি যে তুই আমাকে? এ প্রশ্ন আমি নিজেকেও করেছিলাম আনন্দ, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। যে কোন সর্বনাশা দুশ্চিন্তা আমাকে গ্রাস করছে, আরে কেনই বা আমি? হাজারো কথার জালে দাঁড়িয়ে তুই আমাকে ভোলাতে পারবি না রে প্রতি। ভোলাতে তোকে আমি চাইছি না আনন্দ। যাক শোন, ছোট্ট টাকার অভাব নেই, তুই আজই একটা সেলফোন নিবি। তারপর আমি যখনটা জানতে চাইবো তুই তার ঠিক ঠিক উত্তর আমাকে জানিয়ে দিবি। ব্যাস, লেখা চুকে গেল। এতে কেউ কাউকে এড়িয়ে যেতে পারবো না। বাহ, কি সুন্দর ভাবে আমি তুই বুঝিয়ে দিলে। এক রহস্য ভেদ করতে এসে তোর আরেক রহস্যে আমি জড়িয়ে পড়লাম। তবু তোর কথা অমান্য করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রতি। কারণ তুই আমার আদর্শ, তাই তোর
আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে প্রতীক। আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না। আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না। বিবেক, মনুষ্যত্ব, না না, এগুলো খুন ধরা সমাজে নেই। এগুলো শুধু কথার কথা। তাই তো সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে এগিয়ে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্তে করিব বিশ্ব। আমি শান্তি শান্তি আমি হব বলরাম সন্ধে। আমি উপরে ফেলব নির্বিষ্ট অবহে সৃষ্টির মহানহানে। কি ব্যাপার প্রতীক? কিসের এত হাসি উল্লাস? উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশেপাশের লক্ষ্যবস্তু ভেদ করতে গিয়ে তুই কি তোর মায়ের কথা ভুলে গেছিস? মাগো, কোন সন্তান যদি তার মাকে ভুলে যায় সন্তানের জন্য তার মায়ের জঠর জ্বালা, তাহলে তার মানব জন্মটাই বৃথা হয়ে যায় না। তাহলে তাহলে তুই এতদিন কোথায় ছিলি বাবা? আমার কথা কি তোর একটিবারের জন্য মনে পড়েনি? মনে ছিল মা, মনে ছিল, আজও আছে, আর থাকবেও চিরকাল। কিন্তু মা, আমার প্রতিদ্বন্দ্বী যে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, দেশ জুড়ে তার কালহতের বিস্তার আর তার সন্তান সন্ততির দল। প্রতীক, আচ্ছা আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দী আমি যোগের লক্ষণ। তাই তো সেই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটার সাহায্যের আমার প্রয়োজন। তাই তো তার মাথার উপর ঘর চাপি দিয়ে আমি তাকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আনন্দকে তুই কি কাজ করাবি বাবা? ও নিজেই তো রুদ্রপ্রতাপের সর্দার ছেলে। মাগো, কাটা ছাড়া কাটা তোলা যায় না। তাই তো আনন্দকে কাটা করে আমি রুদ্রপ্রতাপের গরমে বিচার আর বিচারকে কাটা দুটোকে আমি উপরে ফেলবো। তারপর তার বাহিনী রুদ্রপ্রতাপের মূল আমি উপরে ফেলবই ফেলবো। কিন্তু প্রতীক, তোর বাবা দাদা তাদের তুমি সন্তান। তাদেরও সন্ধান আমি করে চলেছি মা। তোমার বোন আমি পৃথিবীর এপার থেকে ওপার পাতি পাতি করে তাদের খুঁজে চলেছি। তবু তবু তাদের আমি খুঁজে পাইনি মা। তুমি দেখো মা, একদিন না একদিন আমি তাদের খুঁজে পাবোই। ততদিনে আমি কি বেঁচে থাকবো বাবা? আমি কি পারবো সেদিনে সকলের সঙ্গে সংসার? পারবে মা, নিশ্চয় পারবে। সকলের সাথে মিলিত হওয়ার জন্য আমি দেশ বাউন্ডারুল কার মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জীবন পার করে ছুটে গেছি। তোর জীবনের বিনিময়ে আমি কিচ্ছু চাই না বাবা। সে কি মা, আজ আর ও কথা বলে তোমার প্রতীককে ফেরাতে পারবে না মাগো। নদীর জল বয়ে গেলে যেমন তার সস্তারে ফিরে আসে না, হাতের গুলি আর বন্দুকে তা যেমন সস্তারে ফিরে আসে না, তেমনি তোমার প্রতীক আজ যত দূর এগিয়েছে মা, সেখান থেকে আর এক পাও পিছিয়ে আসতে পারবে না মা, এক পাও পিছিয়ে আসতে পারবে না। কিন্তু আমার কিন্তু ভয় করছে বাবা। হয় কি মা, তোমার বুকের রক্ত আর চোখের জল দেওয়া গোড়া তোমার এই প্রতীক নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি যেন এই সমাজ সংসারে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারি, কি বলবেন বাবা? মহাবিদ্যালয়ের কাণ্ড আমি সেই দিন হব শান্ত, তবে উৎপীড়িত কন্দল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গতিকার ভীম রণভূমা ধরিবে না, মহাবিদ্যালয়ের কাণ্ড আমি সেই দিন হব শান্ত। যতবার দেখি মাগো তোমার আমি, সাথ নিতে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার ছেলে। যতবার দেখি মাগো তোমার আমি, সাথ নিতে না তবু তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হবে তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমার আমি, যতবার দেখি মাগো তোমার আমি,
কতবার যদি মাগো তোমায় আমি সেটা আমি ভালো করে জানি দাদা। এই জন্যই তো তোদের নিয়ে আমার এত ভয়, মাঠে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা তখন যথেষ্ট বড় হয়েছি দাদা, তুমি কি আগের মতন আমাদের আগলে রাখতে চাও দাদা? পাপিয়া, বাবা মায়ের কাছে সন্তান যেমন চিরকাল ছোট্ট থাকে, তাও ঠিক সেই তেমনি আমার কাছে ছোট্টটি আছে। ওই জন্য তো ছোট্ট আর কোনো কাজ হলো না, আর তোমার আদর পেয়ে না ছোট্ট একেবারে। আমার সন্তান স্বরূপ ভাই বোনেদের আমি আদর করবো না তো কে করবে বল? তোরাই যে আমার আশার আলো, সুখের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে দেবে না? করবে রে করবে, উপযুক্ত সম্মান স্বরূপ চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের কাজ আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ, ছোট বেকার, তাহলে সংসারটা কেমন করে চলবে দাদা? আগের মতোই চলবে রে বোন, কারণ তোর বড়দা এখনো বেঁচে আছে। তুমি নিজে বিনা দায় অখণ্ড ডুবে বললেও আমাকে অভাব কষ্ট রাখবে না, সেটা আমি ভালো করে জানি বড়দা। কোনো কিন্তু নয় রে বোন, দাদা, মৃত্যু শয্যায় মাকে আমি কথা দিয়েছিলাম যে তোদের দুই ভাই বোনকে দাদা, সন্তান দেব। দাদা, সেদিনের সেই কথার মর্যাদা রাখতে আমি আমার জীবন দিয়েও রক্ষা করবো রে দাদা, জীবন দিয়েও রক্ষা করবো। কারণ আপনি না থাকলে আপনার এই অতি আদরের বানর বাংলি দুটোকে পুষবে কে? কেন আনন্দ, তুমি তো আছো, তুমি কি পারবে না আমার বর্তমানে এই ভাই বন্ধুটাকে একটু আগলে রাখতে? হ্যাঁ বর্দা, আপনার এই অতি আদরের বানর বাংলির জন্য যে সোনার খাঁচার দরকার। তার মানে ছোটদা, তোমার বিচারে ওই ছোটদা বাদর আর আমি বাদরে? বলছে বলুক না, কারণ এই সংসারে বাঁদরেরাও অনাদৃত নয়। ও, তাহলে তুমিও ওই আনন্দদার দলে? না রে বোন, না, আমি কারো দলে নয়, আমি নিরপেক্ষ। তাই এখন তাই আমার আমার উচিত এই মুহূর্তে স্থান ত্যাগ করা, আর যত তাড়ি পারো এক্ষুনি বাজারটা করে নিয়ে আসা। আর এই কটা বাজে একবার খেয়াল করে দেখেছো? তাই তো, কোথায় কোথায় কত যে বেলা হয়ে গেল আমি খেয়ালই করিনি। তোরা কথা বল, আমি চললাম। একটু কায়দা করে দাদাকে বাড়ি পাঠিয়ে দিলে, এবার এবার কি হবে? এইবার তোমার আমি দেখাচ্ছি মজা, আমাকে বাজারে বলা। যতই কোমরে কাপড় জোড়াও, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না। মনে রেখো, এটা পুরুষ শাসিত সমাজ। তাই বুঝি? আজ তাহলে আমি সেই পুরুষ শাসিত সমাজের মাথায় আমি দাঁড়িয়ে উচ্চ স্বরে চিৎকার করে বলবো। কি বলবো জানো? তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার ওগো আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, চিরদিন আমার ওগো আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
দিল তুমি যে আমার প্রিয় হারালো তুমি যে আমার প্রিয় হারালো এবার আস্তে আস্তে বলো আমি তোমার কোথায় কি কে আপনি আমি কে গরিব হ্যাঁ গরিব আমি হলাম গরিব আর আমার দাদা স্বাধীন দত্ত কে আপনার আচ্ছা তোমরা আমার দাদাকে দেখেছো কে আপনার দল? আমার এই দাদাকে চিনলে না? ধরো এই যে তোমরা দুজনে প্রেম করছো আরে কে বলেছে আমরা প্রেম করছি কে বলেছে হ্যাঁ না না প্রেম করনি কিন্তু তোমরাও প্রেম করছো তোমাদের মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ দেয় আমার দাদা সেই মহাপুরুষ এদেশের সুনাম ধন্য মহাপুরুষ পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত একজন পুলিশ অফিসারের ভাই হয়ে আপনি একদম মালিকে আরে মশাই এই দেশে যত চৈত্যহীন মাতাল লম্পট আছে তাদের অধিকাংশই বড় নামি দামি ভাই কিংবা ছেলে কিংবা পাপিয়া একে বিদায় করে তুমি বাড়ি যাও কারণ ওনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে তাই আমি এখন আসছি পাপিয়া পরে দেখা হবে পরে দেখা হবে আমারও মনে হয় রাত করে চলে গেছে। কিন্তু কিছু মনে করো না গো। এখানে আসাটা আমার ভুল হয়েছে আর হবেই না কেন আমি হলাম সারা অল্প বয়সে ইঁচড় কাটা ছেলে রকি এটাকে যত তাড়াতাড়ি পারি রান্না করবে রাস্তায় দাঁড়িয়ে ভদ্র লোকের মেয়ের সাথে মজা নিচ্ছে হ্যাঁ দেবো দেবো সারা ঘন্টা ধরে সারা হারাম করে আপনি আপনারা কি করছেন আমি আমার সত্যি তো রকি সামনে এরকম একটা মধু ভরা মৌচাক থাকতে তুই সারা আমরা দুষ্টিস কেন যা ওই মৌচাকের উপরে ঝাঁপিয়ে পড় চেষ্টা করলে বিষবিহীন কুলোপানা চক্র তুলে কোনো লাভ নেই সারা বাবু ওই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ওই পাকানো পুঁতিকে যে আমার চাই সারা বাবু ওদিকে নয় সুন্দরী তুমি আমার বুকে এসো বুকে। শুধু শুধু গোলা বেটা হবে রকি তুই ওই সরাকে উচিত শিক্ষা দিয়ে গাড়িটা আমি ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে আমার মূর্তি নিয়ে পারবি না
আপনি আপনার এই অবস্থা হলো না কি করে? আমার নয়, যদি পারো আমার বোনকে রক্ষা করো। বোন কই? কোথায় তোমার বোন? কি হয়েছে তা? সরকার আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তারা ওকে তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি? কিন্তু কে রকি? তারা এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্যে দিনের বেলায় মেয়েদের কিডন্যাপ করে? কারো হাত আছে, যে হাত এটা তার এমপি এমএলএ এমনকি মন্ত্রীরা পর্যন্ত কিনে রেখেছে। দারোগা বাবু, আমি সরকারি কনকল বাবু, অজার সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগে সরকার তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাহলে তাকে সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? কি রনি, তুই? তোর বোন কিডন্যাপ হয়েছে? তাহলে কি রচনা? রচনা নয়, এ আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন আপনি? পাপিয়া। সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সে কথা পরে জানলে হবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পেছনে আপনার কি কারণে সন্দেহ হয়? বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার একজন শ্রমিক নেতা। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে প্রায় 3 মাস ধরে ধর্মঘট চলছে। ওই বিশালবাবু লোভে টোপ দেখিয়ে দাদার মন গোলাতে পারেনি, তাই আরো বড় বিপদের হুমকি দিয়েছে। আমার সন্দেহ সেই কারণে হতো। আপনার কথা আমার মনে থাকবে গঙ্গল বাবু, আপনার তো সূত্রটা বোঝে, তাছাড়া অন্য দিক দিয়ে কেউ চেষ্টা করে ত্রুটি হবে না। আমরা আমাদের একমাত্র আদরণী বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু? ও ছাড়া আমাদের কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন গঙ্গল বাবু। জনস্থলে অন্তরিক্ষে যেখানে লুকিয়ে থাকুক আপনার বোনকে আমি খুঁজে বের করবোই। তাহলে আমরা এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি দাদাকে সংবাদ দেব? আমার দাদাদের বোন ছাড়ার কিছু জানে না। এই খবর শুনলে আমার দাদা হয়তো পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদে তিনি মাথা স্থির রাখতে না পারলে দেখি আমার মাথা ঘুরছে কেন? অঙ্কল বাবু, আপনি রনিনকে হসপিটালে ডাক্তার দেখে নিয়ে যান। আপনাকে আমি যথাসময় থানায় ডেকে পাঠাবো। আপনার উপর আমার বোনের সব দায়িত্ব দিয়ে গেলাম দারোগা বাবু। আপনি আদর্শবাদী অফিসার, তা আমার বোন নয়, আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে এই হতভাগ্য দাদাদের মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু। ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন চলুন। রকি, রকি নিশ্চয় বিশাল সেন শর্মার পোতা গুন্ডা। তার এত সাহস হয় কি করে? রকি, তুমি যেই হও আর যেখানে লুকিয়ে থাকো, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তোরা তোমাকে বলতে হবে। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। I am a DP center. No, never. It is wrong. হ্যাঁ, তোমার কথাতে আমি থানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি তুমি নেই, তাই তোমার অ্যাকসেপ্ট পোশাক পরে আমি সোজা তোমার কাছে চলে এলাম। কিন্তু কেন? কে মতো দরকার তোর যে তুই এখানে? তোমার কাছে আমি একটা ডায়েরি লিখতে এসেছি। ডায়েরি? তার মানে? এই দেখো, একজন না আমার চরম সর্বনাশ করেছে, তাই তার নামে। কে? তার এত বড় সাহস? তার নামে তুই ডায়েরি লিখতে দিছিস? কি নাম তার? সে হচ্ছে এই চন্দনপুর থানার ওসি, নাম তার। আলোচনা এটা ইয়ার্কি করার সময় নয়। এই মাত্র এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এই হাওতাকে উদ্ধার করতেই হবে। কিন্তু আমি উদ্ধার হবো কেমন করে? আমি যে তোমার জন্য দিনের পর দিন আমি অপেক্ষা করে বসে থাকি। আমি যে তোমাকে কাছে পাবার জন্য আমি যে পাগল হয়ে যাই। তোমার কি একটি বারের জন্য তোমার
না, থানায় কাজের চাপে। অজুহাত না দেখি তুমি সত্যি করে আমাকে বলো তো, কেন কেন তুমি আমাকে সব সময় তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে চাইছো? তুই তোরা আমাকে একটু না ও কথা বলিস না রচনা। তোদের সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা আমি কি করে অস্বীকার করি? তবে সেদিন আমার কথার উত্তরগুলো, বাবার দেওয়ার কথা উত্তরগুলো আমি একদম মেনে নিতে পারিনি। আরে তুমি মেনে নিতে না পারলে কি হবে? আরে বাবা যা দেখেছি বাবা তো সেই বলেছি। এই দেখো তোমাকে যে রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। কোথায় গেলে অনেক দেরি হয়ে গেল, আমি এখন আসছি। তাহলে আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার প্রেম প্রীতি ভালোবাসা ওগুলো যদি অন্য কারণের সঙ্গে সংসার রচনা কর, তোর জন্য আমি যে কোনো কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। না না না, এভাবে না, এ কখনো হতে পারে না। অসম্ভবকে সম্ভব করতে আমি পারবো না রচনা। তাই আমরা সেই জিনিস সম্পর্কে আছি, সেই জিনিস সম্পর্কে চিরদিন থাকতে চাই। শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ, বলো। তুই আমায় কোনোদিন ভুল বুঝিস না রচনা, তুই আমায় ভুল বুঝিস না। ও আজ পুলিশ অফিসার হয়েছে বলে আজ তোমার এত বড় অহংকার। অফিসার, কিন্তু তুমি মনে রাখো তোমাকে কিন্তু একদিন আমার এই ভালোবাসার বাহুডোরে তোমাকে ধরাই দিতে হবে। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। Are you be ready, officer? Sir, and sir, my question, what is true? What is right? What is sin? And sir, my question. আপনি Yes, তুমি এত বলবে পুলিশ কি, পুলিশ কেন, পুলিশ নামক বস্তুটা এসব আগে কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশের আইন থাকলে তবেই তো তা রক্ষা করবে। একটিবার কি খোঁজ নিয়ে দেখেছো অফিসার, এদেশে আইন বলে কিছু আছে কিনা? আপনি কি বলতে চাইছেন বলেন তো? ন্যায় নীতি আদর্শ এদেশে বেঁচে থাকতে পারে না, তারা অনেকদিন আগেই মারা গেছে। এদেশে বেঁচে আছে শুধু পাপ, পাপী আর অধর্ম। তাই তো তাদের কালো হাতগুলো এই সুন্দর ভারতবর্ষটাকে চালাচ্ছে। আপনার কথা না আমি ঠিক বুঝতে আমি পারলাম না। পারবে না গো, পারবে না, কারণ আমি যে আগের মতো আর বোঝাতে পারি না। আমি যে এখন একটা বদ্ধ পাগল। না না, আপনি পাগল হতে চাচ্ছেন কেন? আপনি তো সর্বহারা দলে দিচ্ছিলেন জানো, নইলে আমারও একদিন সব ছিল, কিন্তু আজ কিছু নেই। তারা কারা বলুন না, তারা কারা? আপনার স্ত্রী পুত্র বুঝি? হয়তো বা হবে, আমার না কিচ্ছু মনে নেই। তুমি দাঁড়াও, আমি ওই ভগবানকে না একটা ফোন করে আসি যে তারা কারা। হ্যালো হ্যালো মিস্টার ভগবান, আমি একজন বদ্ধ হনুমান বলছি। না না, আপনি এরকম উন্মাদ হয়ে যাবেন কেন? আপনি মনে হয় জীবনে অনেক কিছু আপনি হারিয়ে ফেলেছেন। লোক ভেবেছে একটা বদ্ধ পাগল জীবনে অনেক কিছু হারিয়ে আজ বসে এই পথে নেমেছে। একদিন হয়তো ওই স্বাধীনের জন্য আমাকে পাগল হতে হবে। পাগল? স্বাধীন? কি বলে গেল স্বাধীন? আমরা তো সবাই পরাধীন। তাহলে ও স্বাধীন বলে গেল কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ না, কেউ না। দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। স্বাধীন
তুমি? আমি আপনার শত্রু, কিন্তু আপনি আমি কোথায়? ওই গাড়িটা আমায় ওভাবে ধাক্কা মারলো কেন? আমার সঙ্গে আপনার সাথে রক্ত পড়ছে, আপনার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনি চুপ করে যান। চলুন মাস্টার সাহেব, আপনার হাত কোথায় নিয়ে যাবেন? আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি ঠিক চলে যেতে পারবো। আমার সঙ্গে দেখুন, একজন বৃদ্ধ মানুষকে ফেলে দিয়ে আপনি কি অন্যায় কাজ করেছেন? এই দেখুন, রাস্তায় চলতে গেলে এরকম একটু আধটু অ্যাক্সিডেন্ট হতেই পারে। আই এম সো সরি। হ্যাঁ, আই এম সো সরি। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে একটা ভদ্রলোককে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনার মনে এতটুকু অবস্থা নেই? আপনি কি মানুষ? না, আমি দেবী, আর দেবী বলেই তো এই দেখুন ওই ওই বৃদ্ধ, ওই মৃত পথযাত্রী বৃদ্ধর জন্য আমি 5,000 টাকা দিলাম। এটা আপনার মতো রকবাজেরই বেশি প্রয়োজন। ধনের কামাই বলে টাকার গরম দেখাচ্ছেন না? এই নিন, এটা 10,000 টাকা আছে। এই 10,000 টাকার বিনিময়ে আপনার ডান হাতটা আমি কেটে দেবো। না বাবা, ওটাই তুমি করো না বাবা। এনার মতো অসংখ্য ধনগর্ব মেয়েকে উপযুক্ত শিক্ষা দিতে আপনার ডান হাতটা আমার চাই। এক ফোঁটা রক্ত দিয়ে একটা জীবন বাঁচানো অনেক বড় কঠিন কাজ বাবা। তবু একটা শরীর থেকে রক্ত জোড়ানো উচিত নয় বাবা। তবু এই কাজ আমি করবই। এনার মতো সমাজে অসংখ্য ধনগর্বের মহিলা উপযুক্ত শিক্ষা দিতে দিন আপনার একটা হাত। না বাবা, না বাবা। যান, ওনার জন্য আজ আপনি বেঁচে গেলেন। শুধু যাওয়ার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত পরিচয় কি। আর আপনার মতো এদেশের বিরোধী পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা মহিলার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। মাস্টার সাহেবের অবস্থা খুব খারাপ, ওনাকে আপনি হাসপাতালে নিয়ে যাবেন। এই অবস্থায় হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাই। আসুন আসুন আপনি আমার সঙ্গে। আমি একটা কথা বলবো প্রদীপ বাবু। বলুন। আমার রিক্সা আছে নিজে, আমি না হয় রিক্সা করিয়ে। না না, আমি বলছিলাম আমি গাড়ি করে ওনাকে নার্সিং হোমে নিয়ে যাচ্ছি। ওনার চিকিৎসার দায়িত্ব যখন আমি নিয়েছি আমি পালন করতে পারবো। কারণ আপনার মতো দিকে কিনা মহিলার গাড়িতে উনি চড়বেন না, কারণ উনি দরিদ্র হতে পারে। ওনার আত্মসম্মান বোধটা দরিদ্র নয়। তাহলে তাহলে চলুন মাস্টার মশাই, আমি মাস্টার মশাই রিক্সা করে নিয়ে যান নাকি হাসপাতালে। বাবু, আপনি ওনাকে এখন আপনার রিক্সা চলে যান। চলুন মাস্টার মশাই, চলুন, আসুন আসুন। আমি আপনার সঙ্গে হাসপাতালে যাব। আমি তার কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্ব যখন আমি নিয়েছি না, আমি পালন করব। আপনি এখান থেকে যান। আপনি যাবেন না? আপনার এই টাকাটা দেখুন, এই সমাজে আপনার মতো ধনী যারা না, তারা কথায় কথায় শুধু টাকার গরম দেখায়, কিন্তু অর্থ ব্যবসায় তারা এই সমাজ এই দেশকে দূষিত করে। তাই তো এই টাকাটা আমি আপনার মতো ধনে গর্বিতার মহিলার ধন ভান্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। ভিক্ষা। জ্বলে গেল অপমানের জ্বালায় আমার জীবনটা বিদ্রোহী আগুনের মতো জ্বলে যাচ্ছে। না, আমার বুকে যে আগুনে জ্বলছে, শোনো শোনো, তোমাকেও আমি এই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমার পাশ্চাত্য শিক্ষার আগুনে আমি তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে না দিতে পারি, দেখবে আমি জ্বালাবো, আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে আমি মুছে দেব তোমার মুখে ওই রাধে স্বামীর বাঁকা হাসি।
কোনদিন হয় না, হতে পারে না। বল কি হচ্ছে? ওই সিরাজপুর সামনে জানতে পেরেছে যে আমি মেয়েটাকে তুলে নিয়ে গেছে। তাই নাকি? তাদের এত তোলা হবার কি আছে? আরে এদেশের পুলিশরা কি দর্শন করে না? ও কি বলছেন বস? বলছে ওই নধল হরিণটা এখন কোথায়? আপনার বাগান বাড়িতে। আর বিষয় এতক্ষণ হয়তো রূপসের রূপ সমুদ্রে সাঁতার কাটছে। তোরা কি করেছিস? ছি, 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 ছি। কলিকা কইবা তুমি সে ভালো নয়। আরে আরে আরে, একটা বিশালের মতো বাজি ছেলের হাতে ওই দরকার ছড়িটাকে দেখে নি। আমার কতদিনের সব পরে পূরণ করবেন বস। আগে আমার কি উপায় হবে বলুন? পুলিশ যে আমাকে কথা চিন্তা করি বলতো, এই ডবকা ছুরিটা তার উপর তুই যা কিছুদিন আমার এই গুপ্ত ঘরে ঢুকিয়ে থাক। যা করার আমি করছি। আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেনসন মা, যা করবার আমি করবো। আরে আসুন আসুন স্যার, কি সৌভাগ্য আমার আপনার মতো অভিশাপ। বাদ দিয়ে বলুন ইনি কে? আরে এ আমার পাতানো শাড়ির ছেলে রবি, এই কিছুক্ষণ আগে এসেছে। পাতানো শালিক? যা বলুন রোগীকে। রকি? আরে রকি, আরে রকি কোন রকি? কেমন রকি? আমি তো রকি বলে কাউকে জানি না। আর রবীন ঠিক আছে মেসমশাই, আমি এক্ষুনি স্যারের জন্য ঠান্ডা গরম সবই পাঠিয়ে দিচ্ছি। চলেছে? বসুন স্যার, বসুন। আমার বোঝা বা দাঁড়ানো আমার নিয়ে উত্তরা হওয়ার আগে বলুন আপনার বড় ছেলে বিশান বাবু কোথায়? খবর বয়স যখন পেরিয়ে গেছে তখন ঘরে হামাগুড়ি না দিয়ে নিশ্চয়ই কোনো কাজ গেছে। আমি জানতে চাই সে মহান কাজটা কি? তার আগে জানুন আপনার অধিকার। What? আপনি আমার চ্যালেঞ্জ জানাচ্ছেন? কারণ বিষয় আপনার জেল ফেলানো কয়েদি নয়, আর ওয়ারেন্টেড আসামিও নয়, যে তার গতিবিধি সম্পর্কে জবাবদিহি করতে আপনাকে বাধ্য হব। তাই নাকি? কিন্তু সেদিন আপনি জবাবদিহি করতে বাধ্য মিস্টার সেনসন বা, যেদিন আপনার ওই সুপুত্রের খবরে হাতে পায়ে শিকড় বাঁধা থাকবে। সুযোগ আপনার আসবে না অফিসার, কারণ কারণ হামলে কেন বল? এই কালের গহরে পড়ে আপনাকে যদি এমন জায়গায় বদলি করে দেওয়া হয় যেখানে বাস করে শুধু হিন্দুস্তান জানোয়ার আর বিষধর সাপ। সেই বিষধর সাপের ফোনা আমি দমড়ে মুছতে পেলাম আগে এখানকার হিংস্র জানোয়ার গুলো আমি দাঁত আর নখ ভেঙে বুঝিয়ে দেবো আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে শান্তিপ্রিয় আদর্শবান মানুষ, কোন বিপদধারী হিংস্র জানোয়ার নয়। সরাসরের বাচ্চা বড় বড় কথা বলে গেল, কিন্তু জানে না সারা এই রাজ্যপাল
মালিককে আমি কিছুই মনে করি না। আমি আমার টাকার জন্য ছিনিয়ে নেব এই সারা যৌবন। তাই আমি চাই তারা চাবি খোলা আগে নিজের সংসারে তারা চাবি ঠিক করে উত্তর কথা পাবো। তুমি আপনার কুকীর্তি আর দুর্নীতির আগে প্রবেশ করতে কোনো পারমিশন লাগে নাকি? তোমার সাহস থেকে আমি অবাক হচ্ছি। কে তুমি? কি চাই তোমার? আমি শ্রমিক নেতা প্রভাতের ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার বড় ছেলে কিষান শর্মাকে। বলুন সে কোথায়? আদর ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রেখে লাভ কি? আপনার ওই সাদের জাহাজটিকে আজ অন্যায় অন্যায় আর শয়তানের সাগরে ভাসছে সে খবর রাখেন? মুখ সামলে কথা বলো। আমি জানি বিষয় কারো কাঁচা আলে পাবে না। শয়তানের শিরোমণি ছেলের নামে সাফাই গায়ে বলে বলুন আমার বোনকে কোথায় আটকে রেখেছেন আর কেন আটকে রেখেছেন? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো ভাবলাম সারা কারখানা বন্ধ, তোমরা সব বেকার, তাই ভিখারি হয়ে গরিবের জ্বালায় তোমরা চোখের জল ফেলছো। কিন্তু তোমার বোন আপনার ছেলে বিশান আপনার পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। আরে আরে ছি 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 ছি, কারণ শিকার আর জায়গা পেলে না ভাই আমাদের মতো দেব তুল্য মানুষের গায়ে পরীক্ষা তো বেশ ভালো নয়। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি। পেয়ে যাবে। তোমার দাদাকে বলো ধর্মঘট তুলে নিতে। তার মানে বোন সুর করে তোমার হয়ে যাবে। তার মানে মানে তোমার দাদা কারখানা বন্ধ করে এই যে ঘরে বসে আছে, এতে সব শ্রমিক খিদের জ্বালায় তোমার বোনকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। না মিথ্যা বলে আপনি আমাকে প্রতারিত করতে চাইছেন। শ্রমিকরা আপনার ছেলের মতো চরিত্রহীন নম্বর নয়। আরে সে তো তোমার দাদাই ভালো জানে, তাই তুমি না সে তোমার দাদাকে তুমি পাঠিয়ে দেও, যা জবাবটা আমি তোমার দাদাকেই দেবো। তাহলে আপনি আমার বোনকে ফিরে দেবেন না? এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে তুমি চাইলে তোমার হাতে একটা দিয়ে দেবো। যাও, আমার কাজ আছে, তুমি যদি বেশি করো তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, তবে আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে রাখি রুদ্র প্রতাপ বাবু, আমার বোনকে আমি খুঁজে পাই তো ভালোই, যদি আপনার ছেলের জন্য আমার বড় কোনো ক্ষতি হয় তাহলে আপনার লোভের সংসার আমি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। তখন কোটি কোটি টাকার বিনিময়েও আপনার সর্বনাশ আপনি রোধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমাকে রক্ষা করবে আর মর্জি করি তাই আমি পাগল করতে স্বরূপ জনগণ পুলিশ প্রশাসন আমি টাকার চড়ে আমি ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারীর সঙ্গে পড়ো। আমি তাতে উপড়ে দিয়েছি। পুলিশ অফিসার তখন আপনার সঙ্গে কথা বলছিল, তখন জিপের ব্রেকটা আমি ছুটিয়ে দিয়েছি।
ফুর্তি করবি? ওটা তো আপনার দয়া বোন, আমি শুধু আমার কর্তব্য করেছি, কর্তব্য। আরে নরকি, এ আমার পরমাত্মীয় করতে পারতো না। তুই যা করেছিস এ আমার পরমাত্মীয় কেউ করতে পারতো না। আমি না, আজ আমার বড় আনন্দের দিনের রোগী, আজ আমার বড় আনন্দের দিন। আচ্ছা, আজকের দিনে বিশাল একা ওই বাগান বাড়িতে কি করছে? ছি 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 ছি। বড় লজ্জার কথা। তাই এখন আমি যাব, আমরা যাব ওই বাগান বাড়িতে। ওখানে বিশালের সঙ্গে আমরা তোকে একটু চেখে দেখবো। কিন্তু কেন? কেন এই কথার উত্তর আমার কাছে নেই। উনি এখন বিশ্রাম করছেন, ওনাকে বিরক্ত না করাই ভালো। কিন্তু উনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, তবে কেন দেখা করতে দেবেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। বাবু এখন অসুস্থ, আমি বারবার বলছি ওনাকে বিরক্ত করা যাবে না। না জগন্নাথ বাবু, আর কোনো অসুস্থতা আমার নেই, আমি এখন পুরোপুরি ফিট। আর আমাদের রোগীও একই। আপনি এখানে না মানে আমি কতদিন ধরে এখানে আসছেন আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আপনি অনুমতি পাইনি বলে আমি পারমিশন না দিয়ে ভালোই করেছেন। কারণ রোগীকে দেখে কেউ বিদ্রুপ করুক, এটা আমার সহ্য হবে না। আমি রোগীকে দেখে বিদ্রুপ করলো, এটা আপনি ভাবতে পারলেন? না ভাবার কি আছে, আপনারা ধনী মধ্যবিত্ত পরিবারের মানুষ, টাকার জোরে আপনারা ধরাকে সরাক জ্ঞান করেন। আপনাদের বিচারে গরিব মানুষ আর পথের কুকুর বিড়ালের মধ্যে কোনো তফাৎ নেই। চুপ করুন, আপনি চুপ করুন। আমি হাত জোর করে বলছি, আপনি একটু চুপ করুন। তোমরা তাহলে কথা বলো, আমি তাহলে এখন আসি। হ্যাঁ আপনি আসুন। কদিন আমার আপনার কাজের জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা। না না বদিন না, এটা ক্ষমার কি আছে বাবা? উনিও পথের মানুষ আর আমিও পথের মানুষ, ওনাকে সাহায্য করা তো আমার কর্তব্য ছিল বাবা। কিন্তু তোমার মতন শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আর পথের মানুষের জন্য যা করলে, তা আমার বুকে রাখা থাকবে বাবা, তা আমার বুকে রাখা থাকবে। যা শুনুন, রোগী 12 নম্বর কেবিনে আছে, আপনি তার সঙ্গে দেখা করে আসতে পারেন। আমি আসছি। আমি কিন্তু শুধু রোগীর সঙ্গেই দেখা করতে আসিনি, আমি আপনার সঙ্গেও দেখা করে সেদিনের প্রতিশোধ লিখে এসছেন। আচ্ছা শুরু করুন। আপনি কি আমাকে আঘাত দিয়ে কথা না বলে থাকতে পারেন না? আঘাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না মিস সেল শর্মা, কারণ আমার চোখে আপনার কোনো অপরাধী নেই। অপরাধী নেই? তাহলে কেন? তাহলে বলো বলো, আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আমি যে তোমার কাছে এক বুক আশা নিয়ে এসেছি। নাটকের কথাবার্তার কান্না কোনোটাই আমার সহ্য নয়। তার মানে কি? তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি? সে আপনি যা খুশি ভাবতে পারেন। তাহলে তাহলে আমি ফিরে গিয়ে যোগ্য স্থানে আসন মর্যাদা খুঁজে নিন। আমাকে তুমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কেন কেন? কি আমার অপরাধ? আপনি এখন কুৎসিত কদরজহীনা বিকৃত মনের নারী। কে বললে তুমি? আমি কুৎসিত, আমি কদর্যহীনা? বলতে চান রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রূপসী বাংলা আর নজরুলের বাংলাদেশের নারী হয়ে যে পোশাকটা আপনি পরেছেন না, তা দেখে শাশ্বত বাঙালির মনে ঘৃণায় জন্মাবে, সৎভাব ভালোবাসা নয়। ও আর আর কুৎসিত
তো কুৎসিত কদর্যহীনার মানে? দুদিন আগে তীব্র অপমানের জ্বালা সহ্য না করতে পেরে আজ আপনি ছুটে এসেছে দু ফোঁটা চোখের জল ফেলে আমার কাছে প্রেম নিবেদন করতে। কিন্তু আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন তো, পেরেছেন সেদিনের সেই অপমানের জ্বালা বলতে? না মানে আমি 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 অভিনয় করে আমার স্বরূপে ফেরত হবেন। তাই তো আপনার মতো বিলেতি পাশ্চাত্য শিক্ষার মেকি বেমাদর্শে পা না দিয়ে আমি আমার এই গরিবে আনা পাগুলোকে অন্য পথে চালিত করলাম। চলি, নমস্কার। আবার অপমান, আবার অপমান, আবার সেই অপমানের বিকিতাহী জ্বালা। কিন্তু না, আমি তোমাকে ছাড়বো না মিস্টার মিত্র, আমি কিছুতেই ছাড়বো না। আমি প্রয়োজন হলে দানবী থেকে মানবী হব, যে কোনো মূল্যের বিনিময়ে তোমাকে আমার চাই চাই চাই। তোমাদের আমি চাই না চাই না চাই না। তো কেন তোমরা আমায় তুলে রেখেছো? কি চাই তোমাদের? তোমরা কারা? তুমি কি আমাকে চিনতে পারছো না? নাকি চিনতে চাইছো না? এ দেখো, আমি তোমার রচনা। এই ছোটবেলায় আমরা খেলা করতাম। বলো ছোট, তুমি আমাকে চিনতে পারছো না কেন? কি হলো? কথা বলছো না কেন? আমাদের কথার উত্তর দাও। কি উত্তর আমি দেবো তোমাদের? আমি তো তোমাদের চিনতেই পারছি না, তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। কেন কেন তুমি বুঝতে চাইছো না? আমরা একসঙ্গে আমরা খেলাধুলো করে বড় হয়েছি, একসঙ্গে আমরা বড় হয়েছি। বলো দাদা, এত কিছুর পরও তুমি আমাদের চিনতে পারছো না কেন? ওই কোথায় আমার খোকা? কি হয়েছে তার? দেখি সাধুদা, তুমি এখানে কেন? এ, আমি কোথায়? এরা কারা? বলো না সাধুদা, বলো না। খোকা বাবু, আমার খোকা বাবু, বলো না সাধুদা, বলো না। দাদু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? অ্যাক্সিডেন্ট হবার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে। আমার খোকা বাবু বদলে যায়নি বাবা, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি বলে পিঠে মানুষ। দাদু কাকা, স্বাধীনতার খেলার সত্য পরিচয় কি? এই প্রশ্নের উত্তর আজ আমি দিতে পারবো না মা। কেন কেন দিতে পারবে না? কারণ সব কথা শুনলে তোমাদের এই তিনজনের মধ্যে যে মধুর সম্পর্ক আছে তা হয়তো বিশ্বাসের অন্ধকারে হারিয়ে যেতে পারে, কিন্তু তা আমি কোনোদিন চাই না খোকা বাবু। তাহলে কি আমার বাবা মাকে আমি কোনোদিন খুঁজে পাবো না? নিশ্চয়ই পাবে, কিন্তু কবে? কবে ফিরে পাবো? কবে ফিরে পাবো? কিভাবে পাবো? তাদের আমি চিনি না, জানি না। আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো? একদিন তো সেই সত্যের মুখোমুখি আমাদের দাঁড়াতেই হবে, তাহলে আর লুকোচুরি খেলে কি লাভ? তুমি বলো সাধু কাকা, যত কঠিন কাজ হোক না কেন, যত বড় আঘাত হোক না কেন, আমরা নিশ্চয়ই সহ্য করতে পারবো। হ্যাঁ সাধুদা, তুমি বলো আমার বাবা মা। তাহলে শোনো, বলো বলো। তোমার বাবা ছিলেন পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। একদিন স্কুলের কি একটা ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মার ভাইয়ের উপর অত্যাচার শুরু করে। ঠিক তখনই তোমায় নিয়ে আমি স্কুল থেকে
থেকে ফিরছিলাম, হঠাৎ শুনতে পেলাম সাধুদা চিৎকার করে বলছে, সাধুদা আমি দিক বিদিক কান শূন্য হয়ে তোমাকে করে নিয়ে ছুটতে শুরু করলাম। সাধুদা তোমাদের ধরার জন্য একটা গুন্ডা পিছনে তাড়া করলো। সাধুদা আমি যখন তোমাকে বাঁচাতে প্রাণপণ ছুটে চলেছি, ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে জোরে ধাক্কা জগা গুন্ডার হাত থেকে রেহাই পাবি, তাই না? তো কিন্তু জগা গুন্ডার হাত থেকে তোকে ভগবান রেহাই করতে পারবে না রে সালা। প্রথমে ওই কুকুরের শয়তানটাকে আমি শেষ করি না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, তুমি তুমি আমার খোকা বাবুকে বাঁচতে দাও। এই জগা গুন্ডার মনে দয়া মায়া মমতা বলে কিছু নেই রে সালা। আমার বসের আদেশ অনুসারে ওকে প্রথমে আমি শেষ করবো। দয়া করো জগা ভাই, ওই নিষ্পাপ শিশুটাকে তুমি খুন করো না, তুমি আমাকে খুন করো, আমাকে খুন করো। আচ্ছা বাচ্চাটা যদি তোমার ছেলে হতো তাহলে পারতে জগা ভাই ওই দুধের শিশুটার মুখে চুরি বসাতে। সাধুচরণ তুমি গুন্ডাই হও আর ডাকাতেই হও, তোমার বাড়িতে নিশ্চয়ই বউ ছেলে আছে জগা ভাই। মনে করো না এই স্বাধীন তোমার আরেকটা ছেলে। ও ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে জগা ভাই। প্রয়োজনে তুমি আমার জীবন দিয়ে দাও, কিন্তু আমার খোকা বাবুকে বাঁচাতেই হবে। না, একবার যখন সাধুচরণের হাত থেকে ছুরি পড়ে গেছে তো কারো প্রাণের বিনিময় না সাধুচরণ, প্রয়োজন হলে নিজের প্রাণের বিনিময় তোমার খোকা বাবুর প্রাণ রক্ষা আমি করবো সাধুচরণ, আমি প্রাণ রক্ষা করবো। তারপরে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাহলে কি হবে জগা ভাই? আমার খোকা বাবু কোনো চিন্তা নেই সাধুচরণ। এতদিন জগা গুন্ডা খালি প্রাণ নিয়ে গেছে, এবার জগা গুন্ডা নিজের প্রাণ দিয়ে তার প্রাণ বাঁচিয়ে করবে নিজের প্রাণের মহাপাপের প্রায়শ্চিত্ত। তুমি এসো আমার সঙ্গে, আমি চললাম উল্কার বেগে ওই হাসপাতালের পথে। ঈশ্বর অসীম তোমার করুণা, তোমার কৃপায় জানোয়ার মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। কথা বল বাবা, একবার কথা বল, আমি তো খোকা
জানেন না? জানেন এটা হাসপাতাল, এখানে চিকিৎসা করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, আসলে ছেলের মায়াতে জ্ঞান হারিয়ে জ্ঞান শুনতে আপনি চিন্তা করুন। আমার এই অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তার বাবু। একবার আমার ছেলেকে দেখুন, একবার দেখুন ছেলেটা ধাক্কা লেগে গাড়িতে কেমন হয়ে গেছে। আরে মরো মরো, তাতে আমার কি? আমার এখন ডিউটির সময়। কি বলতে চান আপনি? আউটডোরে লাইনে গিয়ে দাঁড়ান, ডিউটিরত ডাক্তার, দেখে যদি ভর্তি করা প্রয়োজন মনে করে তাহলে তাহলে আপনি কিছু করতে পারবেন না বলছেন? পারবো না তা নয়, কিন্তু এখন আমাদের কিছু করতে হলে 5,000 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছেন? তাহলে তোমার ছেলেকে এক্ষুনি আমি যাই জগা গুন্ডারে তারা। নমস্কার নমস্কার, আপনার ছেলেকে এক্ষুনি ভর্তি করে নিচ্ছি। না না কোনো অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে। তবু বলছি কান খারাপ করে শুনে লাগলে না ডাক্তার, দৌড়বের জন্য আমার ছেলে যদি কিছু হয় আমি পাতি চালাতে কাউকে বাঁচিয়ে রাখতে পারি। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। দিন আমি এক করে দেখে দিচ্ছি। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হচ্ছে ওকে এখন রক্ত দিতে হবে। ডাক্তার বাবু যত রক্ত লাগে আমি দেবো। তাহলে দেখতে হবে আপনার রক্তের গ্রুপের সাথে ওর রক্ত মেলে কিনা। চলুন চলুন, আপনি আমার সঙ্গে চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। হয়তো আমি কোনদিন দিতে পারবো না। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো সাধুচরণ, জানো উনি তোমার খাকা বাবুকে সুস্থ করে দেন। তুমি এখানে বসো, আমি এখনই রক্ত দিয়ে আসছি ভাই, এখনই রক্ত দিয়ে আসছি। যার হাতে খুন হওয়ার কথা আজ তারই রক্তে মারতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বা ঠাকুর বা অদ্ভুত তোমার লীলা, এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি এই জীবন দায় রক্তের ঋণ শোধ করবে? সেটা খোকা বাবুর উপরে ছেড়ে দাও দাদুচরণ, এখন আমরা নিজের কর্তব্য করে যাই। জমা ভাই, তোমার রক্ত মিলে গেছে দাদুচরণ, তাই আমি এখন রক্ত দিয়ে এলাম। জমা ভাই, জমা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপনজনদের চিনতে পারবে না। ডাক্তার বাবু, সরি জমা ভাই, কিন্তু মাথায় জোরালো আঘাত লাগার কারণে বাবু যদি আবার কোনোদিন এরকম দুর্ঘটনায় এরকম জোরালো আঘাত পায় তাহলে হয়তো স্মৃতিশক্তি ফিরে পেতে পারে, কিন্তু সে সবই নির্ভর করছে সম্পূর্ণ ঈশ্বরের উপর। সাধুচরণ, তাহলে আজ আমি আসি, তুমি পরে এসে সুস্থ করে তোমার খোকা বাবুকে তুমি নিয়ে যেও। না জমা ভাই, তুমি তোমার যাবে কোথায়?
থেকে ও তোমার ছেলে হয়ে থাকে, বরং আমি মাঝে মাঝে আমার খোকা বাবুকে দেখা নিয়ে যাব। বেশ, তবে তাই হবে। সারুচরণ, তুমি আমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমার পাশে আমি চরণ হাজির করছি। তোমার কথা বাবুকে মানুষ করতে আমি কোন করব, লিখতে চালাবো, তবু তাকে পাপের অন্ন তার মুখে আমি তুলে দেব না। তাই আমার নিজের জীবন দিয়ে বর্মের মতো দিয়ে রেখে আমি করব আমার মা বাপের প্রায়শ্চিত্ত, মা বাপের অবহেলায়। তারপর আর কি বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বুকু নিয়ে বাড়িতে যাও, আমরা ভাই বোন সস্তারে ফিরে যাই। আর রচনা, দাঁড়িয়ে লাভ কি সাধু কাকা? উনি হচ্ছেন একজন ধনী পরিবারে আবিচ্ছত্ত স্কুল মাস্টারের ছেলে, আর আমরা হচ্ছি খুনি গুন্ডা ছেলে মেয়ে। আমাদের সঙ্গে সম্পর্ক রাখলেই ওনার যে সম্মান চলে যাবে। তাই বলে আমি তোমাদের এত সহজে ছেড়ে দেবো, এগুলো তোমরা ভাবলে কি করবে? তার মানে এত পাপের সাজা আমি একা ভোগ করবো, তোমাদের ভোগ করতে হবে না। আমি সারাদিন থানায় ডিউটি করব, তাহলে আমার বাবা মা ভাইকে খুলে বের করবে কারা? বলো, জবাব দাও। খোকা বাবু, বেশ, তুমি রনিতা রচনা তিনজন মিলে খুঁজে বের করবে আমার মা বাবা ভাইকে। তারপর তাহলে খুঁজে পেলে আমার বাবা মা তোমাদের যা শাস্তি দেবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের সবাইকে আমার এই ভালোবাসার শিকল দিয়ে হৃদয় কারাগারে বন্দি করে রাখবো। না হলে চাই না, চাই না, আমি আর বাঁচতে চাই না। আমি আর এই বন্দি জীবন আমি আর সহ্য করতে পারছি না। ধীরে ধীরে এদের অত্যাচার চরমে বেড়ে উঠেছে। আত্মহত্যার সমাজ বিরক্ত হয়ে গেছে। এখন এখন আমি কলঙ্কিত জীবন নিয়ে আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমার এই প্রশস্ত বুককে ঝাঁপিয়ে পড়বে, আমি তোমাকে আমার হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। না, তুমি 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 একে একে আমার সব কিছু কেড়ে নিয়েছো। আর কি চাই? সবটুকু মধু এখনো ফুরায়নি ডার্লিং, তাই তোমার সবটুকু মধু আমি এখন মধু পান করতে চাই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার শরীর থেকে বেরিয়ে যাও। কোথায় যাবো সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি তো আমার একে একে সর্বস্ব সবকিছু লুট করে নিয়েছো। তবে তুমি আমাকে দয়া করে এবার আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি দাদাদের কাছে? না, আমি কোথাও যাব না। আমি নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। তাই ঠিক আছে, হয় বাইরি। তুমি আমার পূর্বের কাজ, তাই তোমাকে হাতিয়ার করে আমাকে অনেক কাজ করতে হবে। পুলিশের হাতে গ্রেফতার হবার পর এ কি? কে আপনি? আমি আপনার পিতাজি का दोस्त আছে। তা আপনি এখানে এলেন কি করে? এখানকার অ্যাড্রেসে বা আপনাকে দিল কে? আপনার পিতাজি আপনার সাথে জরুরি বাতচিত করার জন্য আমাকে ঠিকানায় পাঠিয়ে দিল। জরুরি কথা? यस, इस लड़की के लिए यहाँ पर बहुत झड़ उठेছে। তাই তো
আপনাকে আজ বাংলা ছেড়ে আমার মুলুক পাঞ্জাবে রওনা দিতে হবে। ড্যাডিকে জিজ্ঞাসা না করে কিন্তু মিন্টু না আছে বিশাল বাবু। আরে আপনি আমায় খোলা মনে বিশ্বাস করতে পারেন। अरे बाहर में हमारी गाड़ी खड़ा আছে আপনি চড়িয়ে ড্রাইভার আপনাকে পাঞ্জাব রওনা দিয়ে দিবে। আচ্ছা সিংজি আমাদের সাথে এই লড়কিকে যদি নিয়ে যায় আরে कोई অসুবিধা না আছে বিশাল বাবু। কাইন্ডলি हमारा स्टिक तो कुड़िए दीजिए ना। ओके सिंजी। हाँ पूरे बच्चा দাদা বলে যখন ডেকেছো তখন আর পরিচয়ের প্রয়োজন কি? হ্যালো ইয়েস তোমাদের বাগান বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ তুমি এক্ষুনি চলে এসো। ওকে আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো আনন্দ কিছুক্ষণের মধ্যে এখানে চলে এলে তুমি থানায় যাবে। সেখানে গিয়ে শয়তান নামে নারী হরণার ধর্ষণের কেস রুজু করবে। আর শয়তানের বাচ্চা শয়তান তোর লীলা খেলা শেষ করবো আমি। জানি না কে তুমি দেখো, তবু তোমাকে আমি জানাই 100 কোটি প্রণাম। কিন্তু আমি এই মুক্তি আমি কেমন করে যাবো ওই আনন্দের সামনে? আমি কেমন করে আনন্দের সামনে গিয়ে বলবো না 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 আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমি চাই না কারোর করুণা, চাই না আমি কারোর করুণা, চাই না আমি ভালোবাসা, চাই না আমি কারোর করুণা, চাই না আমি ভালোবাসা। জীবনে আমার যা কিছু চাওয়া, জীবনে আমার যা কিছু চাওয়া, সব কিছু পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি। চাই না আমি কারোর করুণা, চাই না আমি ভালোবাসা। তুমি কি জানো না আপনি আরে আমার শুভাকাঙ্ক্ষী তাই তো তোমাকে বিছানের মতো বাজে ছেলের হাত থেকে বাঁচাতে আমি এত দূর থেকে ছুটে না 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 আমাকে না। তাহলে আমার কি হবে? ছি ছি ছি, আপনি কি মানুষ? দেবতা আর সেজন্য তো বিশালের মতো বাজে ছেলেটার হাত থেকে বাঁচিয়ে আমি এত দূর থেকে ছুটে এসেছি। এসো কাছে এসো।
কাজ করে না। এমন ছেলে তো আর তুমি সাধু পুরুষ, তাই না? পাপের স্বল্পতা পূর্ণ হলে মানুষ নারীর সতীত্ব হরণে উদ্যত হয়। আজ তোমাদের পাপের তরি আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। তাই কান খাড়া করে শুনে রেখো, এ যুগের মহাপুরুষ এবার তোমাদের ধ্বংস এবার তোমাকেই করতে হবে। ঈশ্বরও রোধ করতে পারবেন না। ভালো নয়, তোমার সৃষ্টি ও ধ্বংসের রূপরেখা আমি নিজের হাতে তৈরি করে আনন্দ, তাই আমার ধ্বংস এত সহজ হবে না। আর আমি বলছি হবে। এ জগতে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। আর তাই তোমার জীবন দিয়েও এই মহাপাপের প্রায়শ্চিত্ত একদিন না একদিন তোমাকেই করতেই হবে। তুমি আমার কাছে চন্দ্র সূর্য উঠবে না আনন্দ। ভাই, আমি তোকে একটা কথা বলে দিই, আমার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি তোকে আমার সন্তান বলে ক্ষমা করবো না। ভালো নয়, কালের প্রকোপে পড়ে তুই শেষ হয়ে যাবি। ছি ছি ছি, এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন কেন? পাপিয়া, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আজ আমার জানা নেই। পাপিয়া, এই সময় সংসারের মুখে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব থেকেও আজ কিছুই নেই, যার বাইরেটা রাজাধিরাজ আর ভিতরটা ভিখারিরও অধম। চুপ করো, তুমি চুপ করো। হে পাপিয়া, এবার তো আমায় চুপ করে দিতেই হবে। পরিচয় যে ভক্ত পরিচয় আজ আমি পেয়েছি, তার সভ্য সমাজে, শিক্ষিত সমাজে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার অধিকার আজ আমার নেই। পাপিয়া, আজ আমার নেই। কেন কেন তুমি ওদের জন্য আজ তুমি নিজেকে ছোট ভাবছো? বলো আনন্দ, বলো কেন কেন কেন? পাপিয়া, কেন যে আমি এই কথা আজ তোমাকে বলছি তা তোমাকে বোঝানোর মতো আজ আমার অবকাশ নেই। তাই চলো এখন তোমাকে তোমার দাদাদের কাছে পৌঁছে দিই। না 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 না, তুমি তুমি আমাকে ছুঁয়ে না গো, তুমি আমাকে ছুঁয়ে না। আমি যে অপবিত্র হয়ে গেছি। গঙ্গা যেমন পবিত্রই থাকে, আমার তেমনি চির পবিত্রা। তবু আমি তোমাকে কেমন করে বোঝাবো? আমার যে বোঝানোর সব শেষ, আমার যে ব্যর্থ হয়ে গেছে। আমি যে পাপী, আমি যে মহাপাপী। কেন না পাপিয়া, কেন না? মনে কেন দেখো সেই বিদ্রোহী কবির বাড়ি। এ পাপ গুলোকে পাপ করিনি তো। কে আছে পুরুষ নারী? আমরা তো ছাড়, পাপে পঙ্কিল পাপীদের কান্ডারি। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই। পাপিয়া, এ জগতে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো, পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় নব দিগন্তের পথে। এই, তুই একটু তাড়াতাড়ি হাঁটতে পারছিস না? আমার পায়ে পায়ে লটকে যাচ্ছিস কেন? আমি কি আর লটকে আছি মেম দিদি? এই হাঁটা তো অভ্যাস নেই। নেহা চাকরি বাঁচাতে এই হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। এই ঘন্টা, আমি তোকে বলেছি না তুই আমাকে মেম দিদি বলে ডাকবি না? আমাকে তুই
রাখবি কেমন? ও এই কথাটা বুঝি তোর কানে যায় না? কানের আর দোষ কি নেবে দিদি? কেন? সরি দিদিমণি, হ্যাঁ। এই সংসারের নিত্য নতুন হালচাল দেখে এ শালা কানও বিগড়ে করছে। এই তা আমার মধ্যে কি তুই নিত্য নতুন দেখলি শুনি? এই আপনার কথাই ধরুন না, কি? মাইটি ছেড়ে হ্যাঁ। পাগাড়ি, প্যান্ট ছেড়ে হ্যাঁ। শাড়ি, এই চোখে কাজল, কপালে টিপ, কসবিন কালেও কেমন ভেবেছিল। কেন এই বল না রে, এই সাজে আমাকে বুঝি ভালো দেখাচ্ছে না? বল না, সুন্দর লাগছে না? কোন শালা বসবে খারাপ? এই শালা তো দিয়ে মুখ ভেঙে দেব না। কিন্তু বদল তোলায় ওই বাঁশুড়িয়াটিকে সেটাই তো বুঝতে পারলাম না। বুঝবি বুঝবি ঘন্টা, সবুর কর। ও যে কথায় বলে না, সবুরে মেয়া বলে। এই মেয়া বলে না আমরা বলে সেটাই ভাবছি। আর তোকে ভাবতে হবে না, চল তো তাড়াতাড়ি চল। আরে চল না। কি হলো, তুমি পড়ে যাচ্ছ না কেন? তোমার কি শরীর খারাপ? না না মামা মানে এই শরীর খারাপ ঠিক নয়, তবে মন খারাপ। মন খারাপ? কিন্তু কেন? মানে এই শাড়ি পরা অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা তুই চুপ করবি? আজে বাজে কথা বললে আমি কিন্তু এখান থেকে চলে যাব বলে দিলাম। আপনি চলে গেলে আমি কি এখানে বসে বসে পাপড় বেচবো? আমিও আপনার পিছু পিছুই চলে যাবো। না না না, যা করা অভ্যাস নেই সেটা না করলেই তো পারতে। সেটা তো আপনি বুঝলেন মাসিমা, কিন্তু আমার দিদিমণির উনি তো আর বুঝবেন না। তা দিদিমণি উনিটা কে শুনি? সে একটা বিধি বিচ্ছিরি ছেলে মাসিমা, নইলে আমার এমন রূপবতী গুণবতী এই শ্রীদেবীর মতো মেম সাহেবের দিকে ফিরেও তাকায় না। এই কথাই কথা দিদিমণিকে ধনী, অহংকারী, স্বেচ্ছাচারী বলে অপমান করে। তাই নাকি? না না, এটা তো মোটেই ভালো নয়। আপনি বুঝতে কি হবে? তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়। একেবারে সারা ক্যাপিটাল মতো লেগে আছে। এককালে ওই শালা ঠাকুমার চণ্ডীদাস স্বামীকে ছিপে গেছে তুলেছিল। আর একালে আমার দিদিমণি স্বামী হয়ে ওই শালা চণ্ডীদাসকে ছিপে গেছে তুলবে। তুমি তো বেশ রসিক আছো দেখছি। ওই রসটুকু সম্বল করেই তো বেঁচে আছি। বলে আমার আর কি আছে বলুন? মা বাবা নেই, এই বউ ছেলে নেই, ঘর বাড়ি তাও নেই। আমি বেঁচে আছি কিনা তারও কোনো ঠিক নেই। ঘন্টা ও এরকম পাগলের প্রলাপ বললে আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি এক্ষুনি চলে যাব। তাহলে আমি কি এখানে বসে বসে পাপড় বেচবো? আমিও তো আপনার পিছু পিছু যাবো। তুমি রাগ করছো কেন মা? তুমি রাগ করছো কেন? বাঁচাল ছেলে দু একটা বেফাস কথা না হয় বলেই ফেলেছে, তাতে কি আসে যায়? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো আর বুঝবেন না। বড় হয়েছে দার্জিলিং আর লেখাপড়া শিখেছে ওই বিলেতের ইট, কাঠ আর পাথরে। সারা জীবন যে মায়ের স্নেহ বুঝলো না, সে আপনার মতো মায়ের স্নেহ বুঝবে কি করে? তোমার মা নেই? নেই মাসিমা, আমার 3 বছর বয়সে আমার মা মারা যায়। তাই মায়ের স্নেহ মমতা আমি যে কোনোদিন পাইনি মা, কোনোদিন পাইনি। তোমার সেই ব্যথার সান্ত্বনার প্রয়োগ দেবার সাধ্য আমার নেই মা। তবু আমি তোমাকে
তোমাকে বলছি মা, তোমার বিয়ের পর তোমার শাশুড়ি মাকে তুমি নিজের মায়ের মতো ভালোবাসবে, দেখবে, তাহলে তাহলে তুমি অনেক অনেক সুখী হবে মা। শান্তির কোনো অভাব তোমার হবে না। আপনি এর আগে শিক্ষায় শিক্ষিত, তাই বুঝবে কিনা আমি জানি না। মা তার সন্তানের আর সন্তান তার মায়ের কতখানি জায়গাকে গ্রহণ করে আছে, তা তা মা ছাড়া আর কেউ বুঝবে না। মা, যাই যাই মা, আমার পাগল ছেলে আমার জন্য বাইরে অপেক্ষা করে আছে। ও আপনার ছেলে? হ্যাঁ মা, আমার ছেলে, আমার সাগর ছেলে, মানে আমার হৃদয় স্পন্দন, আমার সঙ্গে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে পুজো দিতে এসেছি, আর ও বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। কেন, তিনি বুঝি মন্দিরে পুজো দিতে আসবেন না? না না মা, না। তার একমাত্র আরাধ্য দেবী আমি। সে বলে তোমার মতো দেবী চিন্ময়ী প্রতিমা যার ঘরে, সেখানে মাটির প্রতিমাকে পুজো করবে। আসি মা। দাঁড়ান দাঁড়ান মা, একটু দাঁড়ান। এই চিন্ময়ী মাকে আমি একটু প্রণাম করে ধন্য হই। মা, সুখী হবা, আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক মা, মনোবাসনা পূর্ণ হোক, লক্ষ্মী হয়ে থেকো। তোমার মতো মেয়ের মাতৃস্নেহের অভাব হবে না মা, মাতৃস্নেহের অভাব হবে না। আমি তোমাকে আশীর্বাদ করে দিলাম। মা, ঘন্টা, ওরে ঘন্টা, ওরে ঘন্টা, আজ আমার কি আনন্দ হচ্ছে, আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব। ঘন্টা, মাতৃস্নেহ যে এত আনন্দ। আপনার কথা কি বলবো দিদিমণি, ওনার কথা শুনে মনে হচ্ছিল ওনার ছেলের পরিবর্তে আমি কিছু ফুল কিনে এনে ওনার চরণে পুজো করি। হ্যাঁ হ্যাঁ রে ঘন্টা, হ্যাঁ, মন্দিরে গিয়ে মাতৃ প্রতিমাকে দর্শন করে নে ঠিকই, কিন্তু আমি যে এখানে মা দর্শন করেছি, তাই এই কালীঘাটের মন্দিরে। ইয়েস, আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, মাত্র 50 লাখ বাঁচা মোরা ঈশ্বরের হাতে। হ্যাঁ, মে গড ব্লেস ইউ। দেখি আপনারা যাক, আজ তাহলে ধাক্কা লাগে, আজ ধাক্কা লাগলে আমি কিন্তু রাগে আপনাকে কামড়ে দিতাম। তার মানে মানে আপনার একদিনের ধাক্কা দেই আমার দিদিমণির সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেখানে বেশ আদর যত্ন করে রিপেয়ার করে দিন। আমি তো ওই বাবাইয়ের দোকান থেকে গোটা গোটা ফুচকা খেয়ে আসছি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে। হ্যাঁ, তোমাকে পিছু পিছু অনুসরণ করাই তো আমার কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সে কাজ করে বোকারা। আপনার মতো বুদ্ধি মহিলা নয়। বোকা, তোমাকে ভালোবেসে আমি চিরদিন বোকা হয়ে থাকতে চাই, আমি বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, কিন্তু কেন? আর কোনোদিন বাঁচতেও পারবো না। কেন পারবেন না? কারণ আমি কি তোমার এত অযোগ্য? তোমার আদর্শে তো আমি নিজেকে তৈরি হওয়ার চেষ্টা করছি, আমি যে দানবী থেকে মানবী হওয়ার চেষ্টা করছি। তবুও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন? কারণ আমার হাত পা কঠিন কঠোর সোনার শেকলে বাঁধা। বেশ, তোমার সেই কঠিন কঠোর কর্তব্য থেকে আমি কোনোদিনই তোমাকে সরে আসতে বলবো না। শুধু তোমার ভালোবাসার ওইখানে আমাকে তুমি স্থান দাও, আমাকে স্থান দাও। দেবার সাধ্য আমার নেই। কেন? সে ভিক্ষা দিতে পারে আমার মা। মা?
আমার হৃদয় মন্দিরের জাগ্রতা দেবী, যে দেবীর পূজায় উৎসর্গিত আমার দেহ, মন আর প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, আমি সেই দেবীর কাছেই যাব। আমি সেই দেবীর কাছে গিয়ে আমার চোখের জলে মন ভোলাবো, তার পায়ে আমি মাথা খুঁড়ব। মাথা খুঁড়তে খুঁড়তে আমার মাথার রক্তে আমার নিজের শীতে রাঙিয়ে নেব। তবু তার অনুমতি আমি আদায় করে নেব। আমি নেব। বেশ, তা যদি পারো তাহলে আমার এক বুক ভালোবাসা দিয়ে আমি তোমায় সেদিন গ্রহণ করে নেব। পতি, আর তা যদি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিন পাবে না, পাবে না, পতি, পাবে না। পতি, পতি, প্রতীক তার মায়ের অসম্মান হারানোর বেগাঞ্ছনার প্রতীক। পতি। তাই তার আদেশ হলে আমি দুর্গমকে লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে পারি, শ্মশান সমুদ্রের অপরিণলে তলিয়ে যেতে পারি। তবে তার আদেশ না হলে তোমার মতো সুন্দরীকে নিয়ে গিয়ে ওই স্বর্গে সুখের ঋণ রচনা করতে চাই না, চাই না, চাই না। বাহ 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 বাহ। যে যুগে ছেলেরা বিয়ের পর বাবা মাকে ভুলে যায়, দুটো ভাতের জন্য